আজ আমার বয়স ২৭। এই বয়সে দাঁড়িয়ে পিছন ফিরে তাকালে নিজের জীবনটাকে খুব বড় মনে হয় না, না তার দৈর্ঘ্যে না তার কৃতিত্বে। তবু এই জীবনের মাঝখানে এমন একটি ঘটনা আছে যেটা আমার সমস্ত অস্তিত্বকে আলাদা করে চিহ্নিত করে দিয়েছে। যেন একটুখানি ফুলের উপর একবার ভ্রমর এসে বসেছিল। সে আশা ছিল ক্ষণিকের, কিন্তু তার স্পর্শে ফুলের বুকে চিরকালের মতো একটি ফলের গুটি ধরে উঠেছে। সেই ইতিহাস আকারে ছোট, কিন্তু তা ছোট করে বললেই তার গভীরতা কমে না। কলেজের সব পরীক্ষায় আমি পাশ করেছি। ছাত্র জীবনে আমাকে নিয়ে পণ্ডিত মশাইরা কম বিদ্রূপ করেননি। আমার চেহারার সঙ্গে শিমুল ফুল আর মাকাল ফলের তুলনা টেনে হাসাহাসি করতেন। তখন খুব লজ্জা পেতাম। আজ মনে হয় যদি জন্মান্তর বলে কিছু থাকে, তবে সেই জন্মেও যেন আমার মুখে রূপ আর ওদের মুখে বিদ্রূপ ঠিক এইভাবেই ফিরে আসে। আমার বাবা এককালে ভীষণ গরিব ছিলেন। পরে ওকালতি করে প্রচুর টাকা উপার্জন করেছিলেন, কিন্তু সেই টাকার ভোগ তিনি কোনোদিনই করতে পারেননি। মৃত্যুই যেন তার প্রথম বিশ্রাম। তখন আমার বয়স খুব কম, মায়ের হাতেই মানুষ। মা গরিব ঘরের মেয়ে, আমরা ধনী হয়েছি একথা তিনি নিজে যেমন ভোলেননি, আমাকেও ভুলতে দেননি। ছোটবেলায় আমি কোলের ওপর কোলেই বড় হয়েছি। মনে হয় সেই কারণেই আজও আমার বয়স যেন পুরোপুরি হয়ে ওঠেনি। আমার আসল অভিভাবক আমার মামা, বয়সে আমার চেয়ে বড়জোর ৬ বছরের বড়, কিন্তু সংসারের সমস্ত ভার তিনি নিজের ভেতর টেনে নিয়েছেন। তার কাছ থেকে রস না চুষে নেওয়া অসম্ভব, তাই জীবনের কোনো ব্যাপারেই আমাকে বিশেষ ভাবতে হয়নি। কন্যার পিতা মাত্রেই স্বীকার করবেন আমি সৎপাত্র। তামাক খাই না, মায়ের আদেশ অমান্য করার ক্ষমতা আমার নেই। অন্তঃপুরের শাসনে চলবার জন্য আমি যেন আগে থেকেই তৈরি। অনেক বড় ঘর থেকেই আমার সম্বন্ধ এসেছিল, কিন্তু মামার বিবাহ বিষয়ে নিজস্ব মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। তিনি চান এমন মেয়ে যে মাথা হেঁট করে ঘরে ঢুকবে, অথচ বেহাইয়ের টাকা না থাকলেও চলবে, যদি সে টাকা দিতে কসুর না করে। এই দ্বন্দ্বেই মামার সংসার নীতি দাঁড়িয়েছিল। এই সময়েই আমার বন্ধু হরিশ কানপুর থেকে ছুটিতে এসে হাজির। সে এসেই বলল, মেয়ে যদি বলো, এক খাঁটি মেয়ে আছে। এমএ পাশ করে আমি তখন নিখাদ অবকাশে ডুবে আছি। কোনো চাকরি নেই, কোনো উদ্দেশ্য নেই। ভেতরে মা, বাইরে মামা, এই দুইয়ের মাঝখানে আমার মন যেন নারী সত্তার মরীচিকা খুঁজে বেড়াচ্ছে। হরিশ আবার বলল, মেয়ে যদি বলো। আমি কাঁপা গলায় বললাম, একবার মামার কাছে কথাটা তোলো। মামার সঙ্গে কথাবার্তা এগোলো। মেয়ের বাবার অবস্থা মামার পছন্দসই। এককালে ধনী, এখন প্রায় নিঃস্ব। তবে মেয়ের জন্য শেষ সম্বল উজাড় করে দিতে দ্বিধা নেই। একটাই সমস্যা, মেয়ের বয়স ১৫, কিন্তু হরিশের কথার জোরে সেটাও কাটল। মেয়ে দেখা হলো বিনু দাদার মাধ্যমে। ফিরে এসে শুধু বললেন, মন্দ নয়, খাঁটি সোনা। এই মন্দ নয়ের মানে বুঝে আমি নিশ্চিন্ত হলাম। বিবাহ উপলক্ষে কন্যাপক্ষই কলকাতায় এলো। কন্যার পিতা শম্ভুনাথ বাবু প্রথমবার আমাকে দেখে আশীর্বাদ করলেন। সুপুরুষ মানুষ, কিন্তু ভীষণ চুপচাপ। মামা অনর্গল আমাদের অবস্থার জাহির করছিলেন, আর শম্ভুনাথ বাবু যেন একেবারেই সাড়া দিচ্ছিলেন না। মামা মনে মনে খুশিই হলেন। নির্জীব বেহাই মানে নিরাপদ বেহাই। পণ ও গহনার হিসাব একেবারে পাকাপাকি। মামা এসব ব্যাপারে এক চুলও ছাড় দেন না। গায়ে হলুদ হলো প্রচণ্ড ধুমধামে। বরযাত্রার কোলাহলে আমি যেন গহনার দোকানের চলন্ত প্রদর্শনী। কিন্তু বিবাহ বাড়িতে ঢুকেই মামার মন খারাপ। উঠোন ছোট, আয়োজন মধ্যম, শম্ভুনাথ বাবুর ব্যবহার ঠান্ডা। কিছুক্ষণ পর মামা তাকে পাশের ঘরে ডাকলেন। সেখানে গহনা যাচাইয়ের আয়োজন। সমস্ত গহনা খুলে এনে দাড়ি পাল্লায় মাপা হলো। হিসাবের চেয়েও বেশি বেরোলো। একটি বিলেতি ইয়ারিং আলাদা করে বাদ দেওয়া হলো। এইখানেই সব ভেঙে গেল। শম্ভুনাথবাবু স্পষ্ট বললেন, আমার মেয়েকে আমি সেই ঘরে দেব না যেখানে আমাকে চোর মনে করা হয়। আর কোনো কথা নয়, বিবাহ ভেঙে গেল। বরযাত্রা অপমানিত হয়ে ফিরে এলো। বাড়িতে আগুন জ্বলল। মামা মামলা করার কথাও ভাবলেন। আর আমি তখন রাগের সঙ্গে সঙ্গে এক অদ্ভুত বিষণ্ণতায় ডুবে যাচ্ছিলাম। দেয়ালের আড়ালে যে মেয়েটি ছিল, লাল শাড়ি, কপালে চন্দন, সে আমার সমস্ত কল্পনাকে নিজের দিকে টেনে নিয়েছিল। সেইখানেই আমার জীবনের মোড় ঘুরে গেল। বরযাত্রা ভেঙে ফিরে আসার পর বাড়িটা যেন হঠাৎ ছোট হয়ে গেল। সব ঘরে একটা অস্বস্তিকর নীরবতা। মা চুপচাপ ছিলেন, মামা গম্ভীর।
কেউ কারোর দিকে ঠিক করে তাকাচ্ছিল না। আমি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে রইলাম। চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই উঠোন, সেই লাল শাড়ির আড়ালে থাকা মুখ, আর এক মুহূর্তের জন্য শোনা নরম পায়ের শব্দ। যাকে ঠিক করে দেখাই হয়নি তার জন্যই মনটা এমন ভারী হয়ে আছে, এ কথা নিজেকেও বোঝাতে পারছিলাম না। পরের কয়েকদিন আমি বাড়িতে থাকতে পারলাম না। মামা রাগে দুঃখে অস্থির, মা নীরব কষ্টে ভেঙে পড়ছেন। এই দুইয়ের মাঝখানে নিজেকে বোঝা মনে হচ্ছিল। একদিন সকালে কাউকে কিছু না বলে ট্রেনে উঠে পড়লাম। কোথায় যাব ঠিক করিনি, শুধু কলকাতা ছেড়ে দূরে যেতে ইচ্ছে করছিল। ট্রেনে ভিড় ছিল। জানালার ধারে বসে বাইরে তাকিয়েছিলাম। মাঠ, গাছ, ছোট স্টেশন সবকিছু দ্রুত পিছিয়ে যাচ্ছিল। মাথার ভেতরও যেন একই রকম দৌড়। হঠাৎ কানে এলো একটি কণ্ঠ, জায়গা আছে? চমকে উঠে তাকালাম। সামনে দাঁড়িয়ে একটি মেয়ে, মাথায় আঁচল, চোখে ক্লান্তি, তবু মুখে একটা অদ্ভুত স্থিরতা। আমি একটু সরে বসতেই সে জানালার ধারে জায়গা নিল। কয়েক মুহূর্ত চুপচাপ কেটে গেল। তারপর সে নিজেই বলল, আপনি কি কলকাতার? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। এরপর কথাবার্তা ধীরে ধীরে এগোলো। কোথা থেকে আসা, কোথায় যাওয়া, এই সাধারণ প্রশ্নের মধ্যেই একটা পরিচয় গড়ে উঠল। সে বলল তার নাম কল্যাণী। কথার ভঙ্গিতে কোনো কৃত্রিমতা নেই, কোনো বাড়তি লাজুকতাও না, যেন জীবনের ধাক্কাগুলো তাকে আগেই পরিণত করে দিয়েছে। কথা বলতে বলতে হঠাৎ মনে হলো এই কণ্ঠস্বর আমি আগে কোথাও শুনেছি, খুব কাছের কোনো সময়, কোনো অস্থির মুহূর্তে। আমি ভালো করে তার মুখের দিকে তাকালাম। চোখের কোণে সেই পরিচিত শান্ত দৃষ্টি। বুকের ভেতর হঠাৎ ধক করে উঠল। আমি ধীরে বললাম, আপনি কি শম্ভুনাথ বাবুর মেয়ে? কল্যাণী এক মুহূর্ত থমকে গেল, তারপর মাথা নিচু করে বলল, হ্যাঁ। আর কোনো প্রশ্নের দরকার হলো না। সব কথা যেন ওই এক শব্দেই বলা হয়ে গেল। ট্রেনের শব্দ, মানুষের কোলাহল সব দূরে সরে গেল। আমরা পাশাপাশি বসে আছি, অথচ দুজনের মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল। কিছুক্ষণ পরে কল্যাণী বলল, সেদিন যা হলো তার জন্য বাবা খুব কষ্ট পেয়েছেন, কিন্তু উনি ভুল করেননি। আমি মাথা নামিয়ে বললাম, আমি জানি। এর বেশি কিছু বলার অধিকার আমার ছিল না। তবু সেই অল্প কথার মধ্যেই একটা অদ্ভুত প্রশান্তি ছিল, যেন অপমান, ভাঙন, রাগ সবকিছুর ওপরে উঠে মানুষ হিসেবে মানুষকে চিনে নেওয়ার এক মুহূর্ত। স্টেশন এলে কল্যাণী নামল। নামার আগে একবার আমার দিকে তাকিয়ে বলল, ভালো থাকবেন। আমি কিছু বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম, যতক্ষণ না সে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। ট্রেন আবার চলতে শুরু করল। জানালার বাইরে সেই পুরনো দৃশ্য, মাঠ, গাছ, আকাশ। কিন্তু আমার ভেতরে তখন এক নতুন উপলব্ধি। জীবনে অনেক কিছুই পাওয়া হয় না, অনেক গল্প অসম্পূর্ণ থেকে যায়। তবু কোনো কোনো সাক্ষাৎ, যদিও ক্ষণিকের, মানুষকে আজীবনের জন্য বদলে দিয়ে যায়। আমি জানতাম কল্যাণী আমার হবে না, তবু সে আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রইল, নীরব, সংযত, গভীর।